KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই UEM গুড এডুকেশন গুড জবস গিফট স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নভেলটিজ প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী এবং আমার সঙ্গে প্রত্যেক দিনকার মতো রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতির কাছে যাব, কিন্তু তার আগে কলকাতা টিভির সকল দর্শককে জানাই শুভ নববর্ষ। খুব ভালোভাবে নতুন বছরটি কাটান, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন। জয়জ্যোতি, তোমাকেও শুভ নববর্ষ, খুব ভালোভাবে নতুন বছরটি কাটিও। শুভ নববর্ষ, তোমাকে শুভ নববর্ষ। আর প্রত্যেককে, কলকাতা টিভির দর্শকদের প্রত্যেককে, যারা স্টেডিয়াম বুলেটিন এত ভালোবাসেন তাদের প্রত্যেককে শুভ নববর্ষ এবং অবশ্যই প্রত্যেককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তবে আজকের রাতটা খুব একটা শুভ হলো না কলকাতার ক্রিকেট অনুরাগীদের জন্য। একদমই তাই জয়জ্যোতি, আজকে রাতটা হয়তো কলকাতার ক্রিকেট প্রেমী এবং যারা KKR এর ফ্যান তাদের জন্য একেবারেই শুভ নয়। পাঞ্জাবের কাছে 16 রানে লজ্জার হার হারলো KKR। আর এই লজ্জার হার নিয়ে তোমার কি বক্তব্য? দেখো, অবশ্যই কি দেখলাম, আজকে সন্ধ্যা থেকে কত রকম নাটক দেখলাম এই চণ্ডীগড়ের মাঠে, যেখানে 111 তে অল আউট হচ্ছে এবং পাঞ্জাবের এটা নিম্নতম স্কোর। যখন পাঞ্জাব 111তে অল আউট হচ্ছে, তারপর কলকাতার ফ্যান্সরা সেলিব্রেশন মোডে চলে গিয়েছিল এবং একটা সময় স্ট্যাটস দেখাচ্ছিল 14 ওভারে যদি এই রানটা চেস করতে পারে কলকাতা নাইট রাইডার্স তাহলে 1 নম্বর পজিশনে চলে আসবে। আমরা সেটার আশা করছিলাম। সেখান থেকে কি হলো, এটা কমেডি অফ এরার্স। 33 রানে 8 উইকেট। আমি একটু বলে রাখি, 6 ওভার প্রথম পাওয়ার প্লেতে কলকাতা নাইট রাইডার্সের রান 55 দুটি উইকেটের বিনিময়ে, এবং তারপর যুজবেন্দ্র চাহাল আসলেন, সব ছাড়খাড় করে দিলেন। 33 রানে 8টি উইকেট। এরপর যদি ব্যাটিং ইউনিট রেসপন্সিবিলিটি না নেয়, এটার দায় কে নেবে? কলকাতা নাইট রাইডার্সের একদম নিশ্চিত ম্যাচ হার আজকের, যেখানে একদম পয়েন্ট টেবিলের উপরের দিকে তো অবশ্যই উপরে উঠে আসার কথা ছিলই, একই সঙ্গে প্রথম স্থানেও চলে আসতে পারতো যদি 14 ওভারের মধ্যে এই রানটা চেস করা যেত। 111 রান চেস যদি 14 ওভারে করা যেত তাহলে অবশ্যই প্রথম স্থানে উঠে আসতো। তবে এই মুহূর্তে সেই প্রথম স্থান তো ভুলে যাও, দুঃস্বপ্ন। এই মুহূর্তে জারার মুখে চওড়া হাসি। বীর কি করছেন আমি জানি না, তবে এই মুহূর্তে কলকাতার ক্রিকেট অনুরাগীরা একদম হতাশায় ভুগছে। আর KKR পয়েন্টস টেবিলের 6ষ্ঠ স্থানেই রয়ে গেল। অর্থাৎ এইভাবে যদি ম্যাচ হারে, যেখানে যে ম্যাচ একদম নিশ্চিত জয় যে ম্যাচে লেখা আছে, সেই ম্যাচ যদি হারে, তাহলে কি করে প্লে অফে যাওয়ার স্বপ্ন দেখবে কলকাতা নাইট রাইডার্স? এখনো অনেক ম্যাচ বাকি, আশা রাখবো এখান থেকে কামব্যাক করবে KKR। তবে আজকের রাতটা ভোলার নয়। আজকের রাত শাহরুখ খান ভুলতে পারবেন না। আজকে যেভাবে জিতলো পাঞ্জাব, প্রীতি জিন্টাও ভুলতে পারবেন না। একদমই তাই। আজকে আমরা প্রথম থেকে দেখলাম যে পাঞ্জাবের আজকে সবচেয়ে এখনকার আইপিএল এর সবচেয়ে বাজে পারফরমেন্স। 111 রান, শ্রেয়াস আইয়ার 0 রানে একেবারে আউট হলেন। KKR কি কোনোভাবে ওভার কনফিডেন্ট হয়ে গেছিল আজকে খেলাটা নিয়ে, যে প্রথম থেকেই তারা ওভার কনফিডেন্সে ভুগছিল যে আমরা তো জিতবই, এবং সেই জেতার জন্য পারফরমেন্সে কোনো পার্টনারশিপই আজকে আমরা গড়ে উঠতে দেখলাম না? জয়জ্যোতি, দেখো, একটা পার্টনারশিপ আমরা দেখেছি, একটা পার্টনারশিপ রঘুবংশী রাহানের একটা 50 রানের উপর পার্টনারশিপ, এবং সেখান থেকে ম্যাচ সেট হয়ে গিয়েছে। যেখানে 111 রান মাত্র করেছে পাঞ্জাব, সেখান থেকে ম্যাচ জেতা, ওখান থেকে যে ম্যাচ হারা যায়, আজকে কলকাতা নাইট রাইডার্স যেটা শেখালো। এর আগে আমি যদি খুব ভুল না হই, যদি স্মৃতিশক্তি ঠিকঠাক কথা বলে, তাহলে আমার যেটা মনে পড়ছে, চেন্নাই সুপার কিংস একবার ম্যাচ জিতেছিল 116, ডিফেন্ড করেছিল তারা। তো এই সেটাও আবার 2009 সালে। আজ 2025, এখানে 111 করেও ম্যাচ হারতে ম্যাচ জিতছে সেখানে পাঞ্জাব কিংস, ভাবা যায় না। আর ওটাই বলবো যে ব্যাটারদের ব্যর্থতা, এইভাবে ব্যাটাররা যে ব্যর্থ হবেন, এবং যেখানে এত কম রান, যেখানে একটা পার্টনারশিপ বিল্ড করলেই ম্যাচটা জিতে যাওয়া যায়, সেখানে কেন এত হড়বড়ি, কেন একের পর এক উইকেট পতন? তাহলে মিডল অর্ডার ব্যাটারদের কোনো রেসপন্সিবিলিটি নেই? তাদেরকে কেউ কিছু বলছেন না? একটা গৌতম গম্ভীরের কি প্রয়োজন এই কলকাতা নাইট রাইডার্স টিমে? যে ম্যানেজমেন্টটা তিনি দেখাশোনা করতেন আগের বছর, যেটা খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন, সেই পরিচালনার লোকের কি অভাব রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টে? ডোয়াইন ব্রাভোর কথা কি শুনছেন না? চন্দ্রকান্ত পণ্ডিতের কথা কি শুনছেন না? যেভাবে খেলতে বলছেন তারা কি সেইভাবে মানছেন না?
তাই আজকের হারের পর অনেক প্রশ্ন, উত্তর জানি না কে দেবেন। একদমই তাই। আমাদের এক দর্শক বন্ধু এখন ফোন লাইনে রয়েছেন, আপনার বক্তব্যটি যদি শোনা যায়। হ্যালো, নমস্কার, বলুন। আমি বনার থেকে শ্যামলাজরা বলছি। হ্যাঁ, প্রশ্ন কি আপনার? আমার প্রশ্ন হচ্ছে, রাসেল কি খেলাতেই হবে? প্রত্যেক দিন জোলাচ্ছে, আমার ওই নামের দিনই খেলাতে হবে? অনেক ধন্যবাদ আপনাকে, শুভ নববর্ষ আপনাকে। তবে এই প্রশ্নটায় আমরা এখনই আসতাম যে আন্দ্রে রাসেল, আমরা কালকেও বলেছিলাম যে বডি মুভমেন্ট মানে সেরকম দেখা যাচ্ছে না আন্দ্রে রাসেলের, শুধুমাত্র টাইমিং এর উপর খেলছেন এই রাসেল। আজকেও কিন্তু 2টো 6 মেরেছেন। তবে একজন ক্রিকেটার, এত এক্সপিরিয়েন্সড ক্রিকেটার, যখন দল এরকম অবস্থায় রয়েছে, সেখান থেকে যদি ত্রাতার ভূমিকায় দলকে জেতাতে না পারেন, তাহলে কবে জেতাবেন আন্দ্রে রাসেল? আন্দ্রে রাসেলের জায়গায় এই মুহূর্তে যদি অন্য কাউকে নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা একদমই ঠিক হবে না। আমি জানি না এখানে কি মানে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট বোল্ড ডিসিশন নিতে ভয় পাচ্ছে কেন? রববেন পাওয়েল বসে রয়েছেন, রববেন পাওয়েলকে এখানে খেলানো যেতেই পারে। মঈন আলী রয়েছেন, মঈন আলী আজকে ড্রপ করা হয়েছে যেহেতু এন্ড্রিক নরকিয়া এসেছেন। এন্ড্রিক নরকিয়ার কথা আমরা বলছিলাম যে নরকিয়া যদি ফিট থাকেন তাহলে কিন্তু তিনি কামব্যাক করবেন। তিনি আজকে কামব্যাক করছেন, ভালো বোলিং করেছেন। কেকেআর এর বোলিং বিভাগ নিয়ে কোনো রকম কমপ্লেন নেই, দুর্ধর্ষ বোলিং করেছে। তবে বোলাররা এরকম বোলিং করেও যেখানে 111তে বেঁধে রাখে পাঞ্জাব কিংসকে, সেখান থেকেও যদি ব্যাটাররা ম্যাচ জেতাতে না পারে, তাহলে দায়টা কার? আজিঙ্ক রাহানের দায় নয়, এই দায়টা ব্যাটারদেরই নিতে হবে। এবং আজিঙ্ক রাহানে আজকে ম্যাচের পরও সেটাই বলেছেন, যেটা বলেছেন একদম এক সুরে আমি তাল মিলিয়ে বলছি, যে ব্যাটিং ইউনিটকে রেসপন্সিবিলিটি নিতে হবে। ন্যূনতম রেসপন্সিবিলিটি যদি না থাকে, যদি রিঙ্কু সিং সেই 5টা 6-এর মোহে পড়ে থাকেন এখনো, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। রিঙ্কু সিং যেভাবে আউট হলেন, যেভাবে বাকি ব্যাটাররা আউট হলেন, রমনদীপ আউট হলেন, সব থেকে বড় ব্যাপার ওইখানে শুভাঙ্গী, রমনদীপ যখন ব্যাট করতে আসলেন, তুমি দেখো শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি, স্লিপ করানে ফিল্ডার নিয়ে আসলেন, সিলি পয়েন্টে ফিল্ডার নিয়ে আসলেন, সিলি মিড অনে ফিল্ডার নিয়ে আসলেন, একদম যেন অ্যাটাক করছে এক্ষেত্রে শ্রেয়াস আইয়ার। কারণ প্রাক্তন কেকেআর অধিনায়ক, তার সঙ্গে শেষটা হয়তো খুব একটা ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সে, তার একটু মনক্ষুণ্ণ হয়েছেন তিনি, এবং সেটা আনঅফিসিয়ালি তিনি বলেছিলেন যে সম্মানটা প্রাপ্য ছিল আমার, সেটা আমি পাইনি। আজকের ক্যাপ্টেন্সিটা দেখো, তিনি গোল্ডেন ডাক হয়েছেন, তিনি রান পাননি, কিন্তু তারপর কিভাবে তাতিয়েছেন, কি পেপটক দিয়েছেন। আজকে পাঞ্জাবের জার্সিতে যেন ইমরান খান হয়ে উঠেছেন এই শ্রেয়াস আইয়ার, এবং কি অ্যাটাকিং ক্যাপ্টেন্সি। একই সঙ্গে উইজবেন্দ্র চাহাল, এই উইজবেন্দ্র চাহাল একদমই তাই। যদি এই জায়গাটায় আসবো, আমাদের সঙ্গে ফোন লাইনে আরেকজন ফোনবন্ধু রয়েছেন, আপনার প্রশ্নটি। হ্যালো, নমস্কার, শান্তনু দে বলছি। কি প্রশ্ন? আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, বলছি যে দীপককে যে ওই জায়গায় খেলানো হচ্ছে ফার্স্ট ওপেনিং এ, ওই জায়গায় তো রহমানুল্লাহ গুরমাত যেহেতু বসে আছে, ওকে তো খেলানো যায়, বারবার ব্যর্থ হওয়ার পরও একটা ম্যাচে রান পেয়ে রাজস্থান। ধন্যবাদ শান্তনুবাবু আপনাকে। একদমই, ডিকক একটি ম্যাচে অবশ্যই জিতিয়েছেন, তবে ওই একটি ম্যাচের মানে রেখে একটি ম্যাচের ফলাফল দেখে আমরা প্রত্যেক ম্যাচে খেলিয়ে গেলাম কুইন্টন ডিককে, বিশেষ করে ইডেন গার্ডেন্সে। কুইন্টন ডিককের ইডেন গার্ডেন্সে হাই স্কোর 28, খুব ভুল না হলে আমি। তারপরেও তাকে ক্রমাগত ব্যাক করে যাচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ভালো, মানে খারাপ সময় ব্যাক করছে, এটা খারাপ নয়। তবে দল যেখানে হারছে, গুরবাজ এর আগে প্রমাণ করেছেন নিজেকে, যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন, তার মধ্যে দক্ষতা রয়েছে, তাহলে গুরবাজকে নেওয়ারই বাকি দরকার যদি কুইন্টন ডিকককেই সব ম্যাচে খেলাতে হয়, এবং বারবার তিনি ব্যর্থ হচ্ছেন। আজকেও একটা র্যাশ শট খেলে আউট হলেন, কোনো দরকার ছিল না ওইভাবে একটা স্ম্যাশ করে স্ম্যাশ করে ক্যাচটা তুলে দেওয়ার। তাই এটাই বলা যে আজকে পাঞ্জাবের জঘন্য ফিল্ডিং, মানে আজকে মানে যত আইপিএল দেখেছি আমি, যত ম্যাচ দেখেছি, জঘন্য ফিল্ডিং আজকে পাঞ্জাব করেছে। তারপরেও 16 রানে হারতে হয়েছে। এই উইকেট অল্প টার্ন করেছে অবশ্যই, তেমন কিছু জুজু ছিল না আজকে। আকাশ চোপড়াও সেটা বলছিলেন কমেন্ট্রির সময়, এবং বাকি এক্সপার্টরাও সেটাই বলছিলেন যে এই উইকেটে যে 111 চেস করতে না পারে, তাদেরকে রীতিমতো এবারে গোল টেবিলে বসা উচিত, যে কোথায় প্রবলেমটা হচ্ছে। আর কবে এই করে করে, এর আগে যখন ইডেন গার্ডেন্সে ডোয়েন ব্রাভো এসে প্রেস কনফারেন্স করেছেন, আজিঙ্ক রাহানে প্রেস কনফারেন্স করেছেন, চন্দ্রকান্ত পণ্ডিত প্রেস কনফারেন্স করেছেন, তারা একটা কথা কমন রেখেছেন, সেটা হচ্ছে স্টিল আর্লি ডেজ। এখন কিন্তু আর্লি ডেজ নয়, এখন কিন্তু আমরা মিড ওয়েতে রয়েছি। এরপরেও যদি ম্যাচগুলো হারতে হয়, তাহলে কিন্তু প্লে অফে যাওয়ার স্বপ্নটা ছেড়ে দিতে হবে। যদি স্বপ্ন ছেড়ে খেলতে নামো, তাহলে ঠিক আছে, চাপলেস ভাবে তোমরা খেলতে নামতেই পারো। তাই এবার একদম পজিটিভ ক্রিটিসিজম করা উচিত
যে আর কবে, এবার তো ব্যাটাররা একটু রেসপন্সিবিলিটি নাও, যেখানে একের পর উইকেট পতন হচ্ছে সেখানে যারা এক্সপিরিয়েন্স ব্যাটার রয়েছে, আমি আন্দ্রে রাসেলকেই বলবো, আন্দ্রে রাসেল যেখানে দেখছেন যে একের পর এক উইকেট পতন হচ্ছে সেখানে এই ম্যাচটা তিনি জেতাতে পারতেন না। অবশ্যই আশা রাখবো যে এখান থেকে কিছু শিখবে। একদমই তাই, কেকেআর হয়তো এর থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচ হয়তো ভালো খেলবে, এটাই আমাদের আশা থাকছে। কিন্তু এখন একটা ছোট্ট বিরতির সময়, ছোট্ট বিরতি, তারপরেই ফিরছি ডিসকাশনে। ফিরেলাম বিরতির পর। আমরা যে ডিসকাশনের জায়গাটায় ছিলাম আমরা সেখানেই আসবো। কেকেআর এর আজকে যে লজ্জাজনক হার জয়, সেখানের এই পোস্টমর্টম, মানে কেকেআর এর যদি পুরো খেলাটার পোস্টমর্টম করা হয় তাহলে তোমার কোন ফ্যাক্টরটা মনে হয় যে এই জন্য হারটা হলো আজকে? দেখো, কমপ্লিটলি যেটা বলার সেটা হচ্ছে যে ব্যাটিং ব্যর্থতা, ব্যাটিং ব্যর্থতা তো অবশ্যই। এবং যারা নাকি মিডল অর্ডারটাই খেলছেন, ভেঙ্কটেশ আইয়ার, রাসেল, রিঙ্কু, তাদেরকে তো আরো দায়িত্বশীল হওয়া উচিত, মানে দায়িত্বশীল হতে হবে তাদের। কারণ এখানে 111 তারা চেস করতে পারলো না, এরপরে যখন 211 হবে তখন কি করবে? একদম সহজ ম্যাচ যেখানে মনে হচ্ছে যে ইজি জিতবে কেকেআর, সেখান থেকে এই এক্সপিরিয়েন্স ব্যাটার, আমি রিঙ্কু সিংকে এখন আর নিউ কামার ধরি না, তার অনেক বছর, 3 বছর হয়ে গেছে খেলা এবং বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। আজকে রিঙ্কু সিং এর আউটটা জাস্ট ভাবা যাচ্ছে না। একদমই এই জায়গায় তোমাকে একবার থামাচ্ছি, আমাদের আরেক দর্শক বন্ধু রয়েছে, আপনার প্রশ্নটি বলুন। আজকের ম্যাচের যেটা পর্যবেক্ষণ, দুই দলই মানে বোলিং হিসাবে খুবই ভালো বল করেছে এবং ব্যাটসম্যানরা প্রায় কার্যত ধরাশায়ী হয়েছে। কিন্তু একটা দিক দিয়ে যেটা বলতে হয় সেটা শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি। তিনি যেভাবে প্রত্যেকটা কলকাতার ব্যাটসম্যানদের জন্য আলাদা আলাদাভাবে ফিল্ডিং সেট করলেন, সেটা কি কোনোভাবে মানে শ্রেয়াস আয়ারকে পরবর্তী ভারতীয় অধিনায়কের দৌড়তে দেখা যেতে পারে? অনেক পরের ভাবনা এটা, তবে একদম সঠিক বলছেন যে আজকে শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে হয়তো ব্যর্থ হয়েছেন, তবে তার ক্যাপ্টেন্সি তাক লাগিয়ে দিয়েছে। এই যে আমরা পোস্টমর্টম নিয়ে আলোচনা করছি না, এটাও একটা কারণ। শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি, এটাও বলবো, যেভাবে তিনি অ্যাটাকিং ফিল্ড সেট আপ করছেন, স্লিপ কর্ডন, সিলি পয়েন্ট, সিলি মিড অন দিয়ে যে একদম ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন। আমি একটু আগেই বলেছি শোতে যে মনে হচ্ছিল পাঞ্জাব কিংস জার্সিতে ইমরান খান, সেই 92 ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখুন টস করতে গিয়েছিলেন টাইগার জার্সি, টাইগার টি শার্ট পরে, মানে তিনি টাইগার টি শার্ট পরেননি, তবে তার যে অভিব্যক্তিটা ছিল, তার যে ফিল্ড সেট আপ ছিল, তাতে কিন্তু কোনো অংশে সেই ইমরানকে মানে বারবার কিন্তু মনে করিয়েছেন আজকে এই শ্রেয়াস আইয়ার, প্রাক্তন নাইট, এবং তার বদলা হয়তো নিলেন, হয়তো কোনো ক্ষোভ ছিল কলকাতা নাইট রাইডার্সের প্রতি এবং তিনি সেটা অলরেডি ব্যক্তও করেছেন, সেটা বারবার প্রকাশ্যে এনেছেন। এটা নতুন করে কেউ যারা জানার তারা অবশ্যই জানেন। তো যাই হোক, এটা একটা কারণ। আর মূল যেটা কারণ সেটা হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। আরেকটা কারণ হচ্ছে যুজবেন্দ্র চাহাল। আমি জানি না কলকাতা নাইট রাইডার্স সামনে আসলে চাহাল কি করেন, মানে চাহাল পাহাল করে দিচ্ছেন সবকিছু যেন। এর আগে তার যদি হাইয়েস্ট যে ফিগারটা, সর্বোচ্চ যে ফিগারটা, সেটাও আমি যদি ভুল না হই কেকেআর এর এগেনস্টেই ছিল। আজকেও কি অসামান্য একটা ফিগার যুজবেন্দ্র চাহাল, 4 ওভার 28 রান, 4টি উইকেট, শেষ ওভারটায় মার খেয়েছেন অবশ্যই। তার আগে একদম ক্লুলেস ছিলেন যুজবেন্দ্র চাহাল, প্রতি বলেই মনে হচ্ছে উইকেট নেবেন। মার্কো জেনসন দুর্ধর্ষ বোলিং করেছেন, 3 ওভার 1 বল, 0 মেডেন, 17 রান, 3 উইকেট। আর্শদীপ সিং লাস্টের দিকে মেডেন উইকেট গেলেন, 3 ওভার 1 মেডেন, 11 রান, 1 উইকেট। আর মানে কিছু বলার নেই আজকে। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে ম্যাড ম্যাক্স শো দেখাননি ঠিকই, তবে বল হাতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। 2 ওভার 0 মেডেন, 5 রান, 1টি উইকেট। আজকে একদম ক্লিনিক্যাল পারফরমেন্স পাঞ্জাব বোলারদের, যেখানে পাঞ্জাব ব্যাটিং ব্যর্থ, পাঞ্জাব ফিল্ডিং একদম ছন্ন ছাড়া, তারপরেও শুধুমাত্র বোলিং দক্ষতায় আজকের এই ম্যাচ জেতা এবং অবশ্যই বীরের হার, জারার জয়। আর এখান থেকে যদি ম্যাচটা মানে বের করতো কলকাতা নাইট রাইডার্স, তাহলে অবশ্যই পয়েন্টস টেবিলের উপরে উঠতো এবং আরো যেটা মানে প্রিসাইসলি যদি বলতে হয়, 14 ওভারে যদি ম্যাচটা শেষ করতে পারতো তাহলে প্রথম স্থানে উঠে আসতো শুভাঙ্গী। প্রথম স্থান থেকে আমরা 6ষ্ঠ স্থানেই রয়ে গেলাম। এটা জাস্ট ভাবা যাচ্ছে না, মানে এটা অবশ্যই দুঃখ দেবে কেকেআর ক্রিকেট অনুরাগীদের এবং এখান থেকে কামব্যাক করতে হবে। আজিঙ্কা রানা নিজে বলছেন যে তিনি হতাশাগ্রস্ত, তিনি ডিসঅ্যাপয়েন্টেড, তিনি এখান থেকে অবশ্যই কি করে ঘুরে দাঁড়ানো যায়, এভাবে তো ফিরে আসা যায়। একটা গান রয়েছে, সেই গানটা কি শুনবে না রাহানে, কতটা কি বুঝবেন আমি জানি না, তবে ফিরতে হবে। মোটিভেশনাল স্পিচ আজকে শাহরুখ খান কি দেবেন ভেঙ্কি মাইসরকে, আজকে বার্তা কি আসবে শাহরুখের তরফ থেকে, এটাও দেখার। তবে এইরকম ভাবে হারের পর কি আর বলার থাকতে পারে, এখান থেকে প্রত্যাবর্তন করতে হবে, এইটুকুই বলার।
একদমই তাই। কি বক্তব্য রাখেন শাহরুখ খান সেদিকে তো নজর থাকবেই, এবং তার সঙ্গে আজকে যে লজ্জাজনক হার, সেই হারের পর কেকেআর কিভাবে কামব্যাক করবে, তোমার কি মনে হয় কিভাবে কামব্যাক করতে পারে? মানে আর কোন স্ট্র্যাটেজি, নয়া স্ট্র্যাটেজি কি নেবে? ওভার কনফিডেন্স কি কোনোভাবে কমাবে তারা? কোনো স্ট্র্যাটেজির কথা আমি আর বলবো না নতুন করে, শুধু খেলতে হবে, মানে কিপ থিংস সিম্পল অ্যান্ড মানে বেসিক ইনস্টিংক্ট ভুলে গেলে চলবে না, সেই বেসিক ক্রিকেটটাই খেলতে হবে। প্রত্যেক ক্রিকেটার যদি নিজেদের সেরা খেলাটা খেলে অবশ্যই জিতবে, তারা খেলতে পারেনি এবং সেই জন্য আজকে হারতে হয়েছে। সময় বেশি নেই শুভাঙ্গী, আমি কুইজে চলে যাচ্ছি। কুইজে গতকালের যিনি বিজয়ী, দুজন বিজয়ী নাম অবশ্যই বলে দেবো। মধুসূদন ঘোষ ডানলপ থেকে, শুভদীপ মল্লিক ঘাটাল থেকে। অনেক অনেক অভিনন্দন আপনাদের এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে। আর আজকের প্রশ্নটা করে ফেলি। আজকের প্রশ্নটা হচ্ছে সহজ প্রশ্ন অবশ্যই। এতদিন ধরে তো 50 ওভারের বিশ্বকাপ দেখছেন। ভারত 50 ওভারের বিশ্বকাপ প্রথম যেদিন জিতেছিল সেই তারিখটা বলে ফেলুন। অবশ্যই পারবেন অনেকেই, তাড়াতাড়ি লিখে ফেলুন এবং লাকি বিজেতা অবশ্যই আকর্ষণীয় পুরস্কার জিতবেন। তবে এরপর যেটায় যাব আমরা সেটা বলতে একদমই তাই, সেদিকে তো আমরা যাব, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে আইপিএল, গোটা আইপিএল জুড়ে আমাদের গিফট স্পন্সর্ড এক্সপ্রেশন নভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে আকর্ষণীয় কিছু উপহার দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন একটি করে কুইজ থাকছে এবং সেই কুইজের সঠিক উত্তর দিলে আপনারা কিন্তু একটি করে আকর্ষণীয় উপহার জিতে যাবেন। তাই দেরি করবেন না, তাড়াতাড়ি উত্তর দিন এবং উত্তর দিয়েই জিতে যান আজকের এই প্রাইজ। আর আমি আবারও ডিসকাশনে আসবো যে অন্যান্য দিনের তুলনায় কেকেআর এর বোলিং কিন্তু আজকে বেশ ভালো ছিল। তুমি যদি পাঞ্জাবের দেখো, কেকেআর এর দেখো, দুই দলেরই আজকে বোলিং ভালো ছিল, কিন্তু কেকেআর এর এই যে হার বা সুযোগ করে দেওয়ার জায়গাটা কতটা ছিল? শুভাঙ্গী, কেকেআর এর বোলিং ভালো ছিল বলেই তো কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবকে 111তে আটকায়, মানে নইলে তো আর আটকাতে পারতো না। এবার কলকাতা নাইট রাইডার্স এর বোলারদের একটু ফিগারটা বলে দেওয়া ভালো। নরকিয়া 3 ওভার 23 রান 1 উইকেট, খুব ইম্পর্টেন্ট ইনক্লুশন। অ্যান্ড্রিক নরকিয়ার কথা আমরা বলছিলাম বারবার যে এই ক্রিকেটারকে নেওয়া উচিত, কবে তার ফিটনেস পরীক্ষায় তিনি পাস করেছেন, এসেই কিন্তু ভালো বোলিং করেছেন। হর্ষিত রানা দুর্ধর্ষ বোলিং করেছেন আজকে, 3 ওভার 25 রান 3 উইকেট। আরও একটা ওভার কেন করালেন না এটা আমি জানি না, তবে দুর্ধর্ষ বোলিং করেছেন আজকে যতক্ষণ ছিলেন। বরুণ চক্রবর্তী আরও একবার তার বল মিঠুন চক্রবর্তীর মতো ড্যান্স করেছে, 4 ওভার 21 রান 2 উইকেট। নারিন 3 ওভার 14 রান 2 উইকেট। বৈভব আরোরা 2 ওভার 3 বল 26 রান 1 উইকেট। আর এটাই বলার, বোলাররা দুর্ধর্ষ। 111 নিম্নতম স্কোর পাঞ্জাব, কিন্তু পাঞ্জাব এই রাত ভুলবে না, চণ্ডীগড় এই রাত ভুলবে না, কারণ এই 111তেও আটকে দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। একদমই তাই জয়জ্যোতি, আজকের ডিসকাশন তো মোটামুটি এখানেই আমরা শেষ করছি, কিন্তু একটা জিনিস বাকি রয়েছে। এই পয়লা বৈশাখের দিনই 2 বছর আগে কলকাতা টিভির সঙ্গে স্টেডিয়াম বুলেটিনের যাত্রা শুরু হয়েছিল এবং তার 2 বছর আজ সম্পূর্ণ হলো, এবং সেই উপলক্ষে একটা ছোট্ট সেলিব্রেশন কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে। সেই সেলিব্রেশনের ঝলক দেখে নিন। শুভ নববর্ষ আপনাদের সবাইকে। আজকে বছরের প্রথম দিন, আর প্রথম দিনেই ঠিক 2 বছর আগে স্টেডিয়াম বুলেটিনের পথ চলা, আর আজকে 2 বছর পূর্ণ হলো। সেই কারণে আপনাদের আরও একবার ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ইউএম। আমাদের গিফট স্পন্সর রয়েছে এক্সপ্রেশন নোভেলিটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। সব মিলিয়ে আপনাদের ভালোবাসায় আজকে আমরা 2 বছরে পা দিলাম। আমাদের অনুপ্রেরণা বলতে যা বোঝায়, মানে স্টেডিয়াম বুলেটিনের ভিত্তিপ্রস্তর স্থাপন যিনি করেছিলেন তিনি আমাদের চেয়ারম্যান কৌস্তব রায়। তিনি তার দেখানো পথেই আজকে আমরা 2 বছর অতিক্রম করতে পেরেছি। তবে আপনাদের ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভবপর হতো না। আর যদি বলেন যে এই স্টেডিয়াম বুলেটিনের পুরোহিত যদি বলি কোনো মণ্ডপের পুজো হলে, সেটা কিন্তু অবশ্যই গৌতম ভট্টাচার্য। তিনি ছাড়া বোধহয় এটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হতো না। তবে আজকে আমি কম কথা বলবো, কিন্তু এই পুরো স্টেডিয়াম বুলেটিন শোটার জন্য যারা আছেন পিছনে সামনে, যারা সব রকমভাবে কাজ করছেন, তাদেরকে আজকে একবার আপনাদের সামনে ডেকে নেব। প্রথমেই একদম স্টেডিয়াম বুলেটিন বলতে যা বোঝায়, যার হাতে এই যে দেখতে পারেন এত কিছু প্যাকেজ হচ্ছে, ছবি ভিজুয়াল, তাকে একবার ডেকে নিন। তার পরিচয়টা আপনাদের নতুন করে দেওয়ার দরকার নেই, তাকে আপনারা সবাই চেনেন। টিভির পর্দায় গত 30 বছর ধরে তাকে দেখছেন সাংবাদিকতার জগতে। সঙ্গীতা দেখে একবার আমি ডেকে নেবো। তুমি দর্শকদের জন্য কিছু বলো, স্টেডিয়াম বুলেটিন আজ 2 বছরে হলো।
স্টেডিয়াম বুলেটিন 2 বছর কেন, আরও অনেক বছর চলবে। আপনাদের ভালোবাসা যেরকম রয়েছে আমাদের এই স্টেডিয়াম বুলেটিনের প্রতি, এটাও থাকবে। এবং আপনাদের ভালোবাসাই তো আমাদের আরও অন্যরকম কাজ করার অনুপ্রেরণা যোগায়। সেটা নিয়েই আমরা স্টেডিয়াম বুলেটিনকে আরও অনেক বেশি সফল করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। একদমই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, যেভাবে গত 2 বছর থেকেছেন। তবে যাকে না ডাকলে, ওই যে গৌতমদা বারবার বলেন না যে তার ওয়ালেট কখনো দেখা যায় না, তো সেই জয়জ্যোতি ঘোষকে একবার ডেকে নেবো। আমাদের জয়জ্যোতি ঘোষ, জয় তুমি এসো। আজকে কি তোমার ওয়ালেট দেখা যাবে? জয় আসছে, জয়কে জিজ্ঞাসা করো যে আজকে স্টেডিয়াম বুলেটিনে 2 বছর হলো, তোমার কি ওয়ালেটটা দেখা যাচ্ছে? ওয়ালেট দেখা যাচ্ছে এবং এটার পরেও ওয়ালেট দেখা যাবে। ওয়ালেট দেখা যায়, এটা একটা ম্যাল প্রোপাগান্ডা আমাকে নিয়ে, যাই হোক। তবে যেটা মূল বিষয় সেটা হচ্ছে স্টেডিয়াম বুলেটিন আজকে 2 বছর পূর্তি। কোথাও যেন মনে হয় এই সময়ের গতিবেগ আলোর থেকেও বেশি। আর 2 বছর মানে টাইম ফ্লাইজ, মানে যখন শুরু হয়েছিল প্রথম দিন, এখনও পরিষ্কার মনে আছে সেই দিনটার কথা। আজকে দেখতে দেখতে মানে এক পলকে যেন 2 বছর হয়ে গেল। অবশ্যই অর্পণদার কৃতিত্ব রয়েছে এবং আমাদের স্টার গৌতম ভট্টাচার্য রয়েছেই, এবং তার ভিডিও বার্তা আসবে। সঙ্গীতাদিকে হয়তো স্টেডিয়াম বুলেটিনে সবসময় দেখা যায় না, তবে ব্যাকবোন সঙ্গীতাদি সবসময় তিনি একদম প্রোডাকশন লিড করেন। এবং যখন এই এত ভালো অনুষ্ঠানটা হয়, তার অনেকেই তো মানে এটা তো টিম গেমের মধ্যে অন্যতম মানে সেনাপতি বলা যেতে পারে এই সঙ্গীতা দেখে। একদমই তাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমাদের এই যে পুরো শোটা হয়, শোয়ের পিছনে যারা রয়েছে তাদেরকে তো অবশ্যই ডেকে নেবো একবার। তবে তার আগে মুম্বাই থেকে গৌতম ভট্টাচার্য কি বলছেন, কি বার্তা দিচ্ছেন আপনাদের জন্য, সেটা একবার দেখাই। কালকে রাত্রে করুণ নায়ারের ইনিংসের সময় কমেন্ট্রি করতে করতে বারবার মনে হচ্ছিল স্টেডিয়াম বুলেটিনের কথা। আমাদের মতো স্টেডিয়াম বুলেটিনের মতো এক একটা প্রকল্পের জন্য করুণ নায়াররা কিন্তু আদর্শ। ভেবে দেখুন, একজন মানুষ, তার কোনো রকম সেই অর্থে সলিড ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নেই, পেছনে কোনো মুরব্বী নেই, গডফাদার নেই, কিভাবে লড়ে গোটা ভারতবর্ষের সামনে কালকে তাদের ক্রিকেট সিস্টেমটাকে লিটারালি বেআব্রু করে দিলেন। বলে দিলেন যে আমার অনেক আগে সুযোগ পাওয়া উচিত ছিল। যে মানুষটা জীবনের সেকেন্ড টেস্ট ম্যাচে 300 করেছে, 6টা টেস্ট ম্যাচে যার অ্যাভারেজ 62, তাকে এতদিন বসিয়ে রেখে দিয়েছিল। কি অসাধারণ অনুপ্রেরণার এক একটা ফুলকি। কবির সুমনের গানটা মনে পড়ে গেল, গানের সেলাইটা, যে যেখানে লড়ে যায় আমাদের লড়া। আমরাও তাই স্টেডিয়াম বুলেটিনে যে যেখানে লড়ে যায় আমরাও তো লড়ে যাচ্ছি, 2 বছর ধরে লড়ে যাচ্ছি এবং আপনাদের প্রাধান্যতাও পাচ্ছি। 2 বছর আগে নববর্ষে যখন স্টেডিয়াম বুলেটিন শুরু হয়, তখন আমরা ভাবতেই পারিনি যে এই চেহারা আজকে নেবে, এত বেশি দর্শক আসবেন ইউটিউবে, ফেসবুকে, এমনকি ইনস্টাতেও। এর আগে স্টেডিয়াম বুলেটিন অনুষ্ঠানটা কিন্তু আগে ঐতিহাসিকভাবে কলকাতা টিভিতে ছিল। কলকাতা টিভির যিনি চেয়ারম্যান শ্রী কৌস্তব রায় অনেক আগেই এটা ডিজাইন করেছিলেন। মাঝখানে কিছু বছর এটা বন্ধ ছিল। তারপর আমি যখন অর্পণ ঘোষ যিনি ডিজিটাল হেড, তাকে গিয়ে বলি, অর্পণ এক কথায় রাজি হয়ে যায়। এবং তারপরে আমি, জয়জ্যোতি ঘোষ এবং অর্পণ, এই 3 জন মিলে এই অনুষ্ঠানটা মূলত তৈরি করা হয়। এবং তার সঙ্গে অবভিয়াসলি অন্য অ্যাঙ্কাররাও কাজ করেছে, শাশ্বতী করেছেন, ইন্দ্রাণী করেছেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আমরা কেউ করিনি, একটা টিম কাজ করেছে। আর সবচেয়ে বড় সেই টিমটা সাপোর্ট পেয়েছে আপনাদের কাছ থেকে। আমরা অনেক কিছু হয়তো করে উঠতে পারিনি, কিছু করেছি, কিছু করে উঠতে পারিনি। আরো হয়তো আমার মনে হয় ফুটবলটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, ফুটবলের ইন্টারভিউজ আরো হওয়া উচিত ছিল। কেন হয়নি? দোষ আমাদের, আপনাদের না, আমাদের দেখানো উচিত ছিল। আরো বেশি কিছু ব্রেকিং স্টোরিজ কি হওয়া সম্ভব ছিল? হয়তো হতো। এই আইপিএল এর মধ্যেও আমরা 2টো ব্রেকিং স্টোরি দিয়েছি, কিন্তু সেটা হয়তো যথেষ্ট না। আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বাঙালির সেই ক্রিকেট চর্চার কফি হাউসকে খুলে দিতে এবং মনের একটা ব্যালকনির চিপটাকে আপলোড করে, যে চিপটা দেখে খুলে আপনারা ম্যাচ নিয়ে নতুন করে ভাবার সুযোগ পান, ক্রিকেট মহল নিয়ে, ফুটবল মহল নিয়ে, ভারতবর্ষের ক্রীড়া মহল নিয়ে নতুন করে ভাবতে পারেন। এবং বিশ্বাস করুন যে 2 বছর পূর্তিতে মনে হচ্ছে এই তো জাস্ট শুরু হলো। এবং এত মানুষ যে ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কুইজের উত্তর দেবেন, এটা আমরা ভাবতেই পারি। তাই আপনাদের অনেক ধন্যবাদ। এবং আমাদের অবশ্যই একটা আত্মবীক্ষণের সময় যে আমরা আরো কি করতে পারি, কিভাবে আরো এগোতে পারি। এটুকু বলতে পারি যে একটা সময় ছিল যখন গোটা ভারতবর্ষের যারা ক্রিকেট জার্নালিস্ট, তারা বাংলা থেকে 2 জন সাংবাদিকের লেখা অনুবাদ করিয়ে পরিচিত বাঙালিদের মাধ্যমে পড়তেন যে কি এক্সক্লুসিভ খবর কলকাতার কাগজে বেরোনো। কোন 2 জন সাংবাদিক আমি নাম বলছিলাম,
ক্রিকেট সার্কিটে যারা ঘোরেন তারা জানেন বাংলার কোন প্রিয় ক্রিকেট সাংবাদিক। কিন্তু আমাদের স্টেডিয়াম বুলেটিনের লক্ষ্য হবে এরপর থেকে এই আগামী 1 বছরে যে এরম যেন হয় যে ভারতবর্ষের যেখানে লোকে ডিজিটাল ক্রিকেট শো করে তারা অবাঙালি বলে, তারা যেন কলকাতায় বাঙালি বন্ধুদের ফোন করে বা তাদের শহরের বাঙালি বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করে এই স্টেডিয়াম বুলেটিন এই খবরটা দেখাচ্ছিল ওটা কি বলতো, আমাদের তো ফলো আপ করতে হবে। সেটাই লক্ষ্য। আরো একটা লক্ষ্য, পরের বছর আমি মুম্বাইয়ের হোটেলে বসে এই শোটা করছি, পরের বছর লক্ষ্য মুম্বাইয়ের শিবাজি পার্কে বসে বা আরো কোনো আইকনিক ক্রিকেট ভেন্যুর সামনে দাঁড়িয়ে আমি আর জয়জ্যোতি ঘোষ পরের বছর স্টেডিয়াম বুলেটিনটা 3rd ইয়ার প্রাপ্তিটা করতে চাই। এখনকার মতো এই 2 বছরের 2nd বছর পূর্তিতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা না থাকলে আমরা কিন্তু থাকতেই পারি। ভালো থাকবেন, নতুন বছরে ছুটি আনন্দ করবেন আর আমাদের উৎসাহ দেবেন। আবার বলছি, আপনাদের উৎসাহ পেলে একটা দিগ্বিষরাটিও হয়, একটা করুণার ফিরে আসতে পারে। ধন্যবাদ গৌতম দা। গৌতম দা আমাদের সঙ্গে নেই এই মুহূর্তে, তবে মুম্বাই থেকে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। তবে খুব বেশি দেরি করব না, আজকে স্টেডিয়াম বুলেটিনে 2 বছর কেক কাট তো কাটাই হবে, কিন্তু যারা পিছনে রয়েছেন, যারা ক্যামেরার পিছনে রয়েছেন তাদেরকে রেখে নেবো। একদম পুরো ভরা সংসার দেখতে পাচ্ছেন আমাদের স্টেডিয়াম বুলেটিনে, যারা সামনে থাকে, যারা পিছন থেকে পুরো অপারেটটা করে, যাদের ছাড়া এই স্টেডিয়াম বুলেটিনের সাফল্য অসম্ভব ছিল। অবশ্যই আপনাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। তবে জয় কিছু বলতে চাইছে দর্শকদের? অবশ্যই এই পুরো টিম তো দেখতে পাচ্ছেন, তবে 2 জন এখানে মিসিং, তাদের কথা একটু বলে দিই। স্বপন পাল নির্লিপ্ত থাকেন এবং এই টিমের রাহুল দ্রাবিড়, স্বপন পাল চুপচাপ কাজ করেন, বেশি প্রচার চান না, মানে প্রচারের বাইরে থেকে কাজটা করে যান, তাই স্বপন পালকে মিস করছি অবশ্যই। আর একই সঙ্গে ভাস্বতী দাস, তিনিও প্রচুর অ্যাঙ্কারিং করেছেন স্টেডিয়াম বুলেটিনের এবং তার মানে শিডিউল শেষ হওয়ার পরেও 2 ঘন্টা থেকে করে গিয়েছেন, তাই তারা আসতে পারেনি, তাদেরকে মিস করছি। তাই আমাদের সবার তরফ থেকে তাদের নামটাও বলা উচিত। অবশ্যই এখানে কিন্তু জয় আরেকজন আসতে পারেনি তার শরীর খারাপের জন্য, কৃষাণু ঘোষ। এই পুরো টিম ওয়ার্ক যদি সম্ভব না হতো তাহলে হতো না। অবশ্যই এখানে আরও একজন রয়েছেন যিনি কাণ্ডারি, তিনি হচ্ছেন নির্মাল্য জানা, নিউজ এডিটর। তিনিও কিন্তু এই পুরো প্রোগ্রামটার সঙ্গে পুরোভাবে যুক্ত রয়েছেন। অর্থাৎ এই যে টিম দেখছেন এর পিছনে আরও অনেক টিম রয়েছে, যেহেতু আমাদের রেকর্ডিং এখনও চলছে, লাইভ এখনও চলছে, তাই সব মিলিয়ে পুরো টিম আপাতত এখানে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে সঙ্গীতা দিকে বলবো, সঙ্গীতা দি 2 বছরের কেকটা তোমার হাতে যাতে কাটা হয়, এই আমাদের কেক দেখুন। সঙ্গীতা দি প্লিজ দর্শকদের জন্য সবাইকে হিভি ভুড়ে স্টেডিয়াম বুলেটিন, হ্যাপি বার্থডে স্টেডিয়াম বুলেটিন। আমাদের সঙ্গে থাকুন, আপনারা ছাড়া আমাদের একদম এটা পুরোপুরি অসম্পূর্ণ হতো। থ্যাংক ইউ সঙ্গীতা দি। তবে সবার আগে তোমাকে একটু খাওয়াই, একদম সবাই প্লিজ তোমাকে একটু খাওয়াই। আমাদের এই প্রোগ্রাম তো চলতেই থাকবে। এর আগেই আপনারা দেখলেন যে পুরো লাইভটা চলছে। অবশ্যই সঙ্গে থাকুন, আরও অনেক ভালো খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আরও অনেক এক্সক্লুসিভ ব্রেকিং খবর আপনাদেরকে তুলে ধরবো। তবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।